তোমার ওই অসভ্য গার্লফ্রেন্ডের ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। আমি ওকে ওর যোগ্য শাস্তি দেব। দর্শনকে শান্ত করার চেষ্টা করার জন্য কিছু বলতে চাইলে আলিশা চেঁচিয়ে উঠল। ওকে আমি কলেজ থেকে বের করে দেব, ওর লাইফ ডিস্টেই করে দেব। ওর এত বড় সাহস আমার গায়ে হাত তোলে, পাবলিক প্লেসে অপমান করেছে আমাকে। ওকে আমি ছাড়বো না। পাপা আসছে। আলিশা চোখের পানি মুছল। দর্শন মনে মনে ভয় পাচ্ছে ওর আচরণে, কিন্তু দমে গেলে চলবে না। অর্ষার জন্য ওকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আলিশা প্লিজ কুল, একটু আমার কথা শোনো প্লিজ, মাথাটা ঠান্ডা করে বসো। দর্শন ওকে বসার জন্য অনুরোধ করছে। আলিশা চোখ মুছে বসল। দর্শন কিভাবে কথা শুরু করবে বুঝতে পারছে না। দেখো আলিশা, তুমি তো জানো অর্ষা একটু পাগলাটে টাইপের। ও পাগলাটে? ও একটা অসভ্য, ম্যানারলেস, কোনো শিক্ষা নেই ওর, বেয়াদব মেয়ে একটা। আমি ওকে ছাড়বো না। আলিশা প্লিজ একটু একটু বোঝার চেষ্টা করো। ব্যাপারটা আমরা মিটিয়ে নিই। বিষয়টি ফ্যামিলি পর্যন্ত যাওয়া কি দরকার ছিল? ও যে মেয়ে, তাতে ওর সাথে কেউ কিছু পার্সোনালিটি মেটাতে পারবে না। এর জন্য বড়দের প্রয়োজন, গার্জিয়ান আসবে, প্রিন্সিপাল স্যারের সামনে সব হবে। দর্শন কিছুতেই আলিশাকে বোঝাতে পারছে না। অনুরোধের সুরে বলল, প্লিজ আলিশা, একটু বোঝার চেষ্টা করো। অবুঝের মতো আচরণ করো না। আমার অনুরোধটা রাখো। ব্যাপারটা নিজেদের মধ্যে মিটিয়ে নাও। মাত্র কয়েকদিন, তারপর আমরা এই কলেজ ছেড়ে চলে যাব। যাওয়ার আগে ভালো কিছু রেখে যাওয়া উচিত কিনা? আলিশা কিছুক্ষণ ভাবছে কি করা যায়। কোনো সুযোগ কি পাওয়া যাবে? যদি বাবাকে ছাড়াই ওকে শায়েস্তা করা যায়, আর দর্শনের মনও রাখা যায়। আলিশা নিজের মাথাটা কাজে লাগিয়ে কুবুদ্ধি আঁটতে লাগলো। দর্শন ওর দিকে অতি আগ্রহের সাথে চেয়ে আছে, মনে মনে প্রে করছে যেন মেনে নেয়। ওকে, আমি বাবাকে আসতে মানা করে দিচ্ছি, আর ওকে কলেজেও ছাড়তে হবে না। তবে একটা কাজ করতে হবে। দর্শন জানে কাজটা সহজ হবে না, তবুও চট করে প্রশ্ন করলো, কি কাজ? ওকে মাপ চাইতে হবে। আমাকে থাপ্পড় মারার জন্য অনুতপ্ত, নিজের বেয়াদবির জন্য মাপ চাইবে, আর সেটা পাবলিক প্লেসে, মানে যেখানে থাপ্পড় মেরেছে সেখানে। দর্শন জানে অর্ষার অনেক ইগো, আলিশার কাছে ক্ষমা কিছুতেই চাইবে না। কিন্তু ওকে বোঝাতে হবে, মানাতে হবে, এছাড়া উপায় নেই। নয়তো অর্ষার বাবাকে ডাকবে, মেয়ের জন্য তিনি অপমানিত হবে। অর্ষাকে কলেজ থেকে বহিষ্কার করা হবে, অন্য কলেজে অ্যাডমিশন নেওয়াও সম্ভব হবে না। এতে করে ভবিষ্যতে নষ্ট হয়ে যাবে। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। অর্ষাকে সরি বলাতেই হবে। অর্ষাকে অনুরোধ করলে ওর অনুরোধ ফেলতে পারবে না। তাই দর্শন এত ভাবলো না। অন্তত এই অপশনটা অর্ষার জীবন তছনছ করবে না। আলিশা দুদিন পর চলে যাবে, সব ঠিক হয়ে যাবে। এখন শুধু অর্ষাকে রাজি করানো জরুরি। ওকে, ও মাপ চাইবে। আলিশা আলতো হাসলো, খানিকটা তাচ্ছিল্য। তোমার গার্লফ্রেন্ডকে তুমি চেনো না? অদ্ভুত, ও কখনোই আমাকে সরি বলবে না। বলবে, অবশ্যই বলবে। দর্শনের কণ্ঠে বেশ কনফিডেন্স, চোখে দৃঢ়তা। এত কনফিডেন্স? হুম, বিশ্বাস, ভরসা, যত যাই হোক ও আমার কথা ফেলতে পারবে না। আচ্ছা, দেখা যাক, তোমার প্রতি ওর ভালোবাসার প্রমাণ হোক। অবশ্যই, তোমাকে প্রমাণও দেব। তাহলে স্টার্ট করো। দর্শন আলিশার সাথে এই বিষয়ে কথা বলতে চায় না, তাই বলল। অর্ষা প্রিয়াকে কল করছে, কিন্তু প্রিয়া কল রিসিভ করছে না। মনে মনে ওকে গালি দিচ্ছে। ও গতকাল রাঙামাটি গেছে কাজিনের বিয়ে উপলক্ষে। এই বিয়ের উছিলায় অনেক বছর পরে দাদাবাড়ির সবাই একত্রিত হয়েছে, আর সবাইকে পেয়ে প্রিয়া ওকে ভুলে গেছে। 2-3 বার কল দেওয়ার পর কল রিসিভ হলো। কল রিসিভ করে ব্যস্ততার সুরে বলল, হ্যাঁ অর্ষা বল। কল রিসিভ করতে এত দেরি হলো কেন? কাজিনদের সাথে বের হয়েছি। দাঁতে দাঁত চেপে অর্ষা বিড়বিড় করে কিছু বলল, কিন্তু প্রিয়া বুঝতে পারল না। কবে আসবে? মাত্র এসেছি। আরো 4 দিন পর বিয়ে। বিয়ের পর অন্য রিলেটিভদের বাসায় বেড়াবো, রাঙামাটি বিভিন্ন জায়গা ঘুরবো, তারপর ঢাকায় ফিরবো। অন্তত 15 দিনের মতো লাগবে। সারা জীবন থেকে যা। আন্টিকে বল একটা ছেলে দেখে ওখানে বিয়ে দিয়ে দিতে। কল কাট। অর্ষা কল কাট বলে নিজেই কল কেটে দিল। ওদিকে কি হচ্ছে কিছুই ধারণা নেই। আজ যে এত বড় একটা ঘটনা ঘটিয়েছে সে। দর্শন ওকে খুঁজতে খুঁজতে পানির কলের সামনে পেল। কল দিচ্ছিল কিন্তু বিসি আসছিল। দর্শন এমনিতেই রেগে আছে, তার উপর এতক্ষণ ধরে কল দিয়ে পায়নি। খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে। ওর ডান বাহু চেপে ধরে বলে, করে থাকো তুমি,
তোমাকে খুঁজে মরছি, মোবাইলও বিজি। এত কেয়ারলেস কেন তুমি? অর্ষা আচমকা ঘটনায় হকচকিয়ে গেল। দর্শনের কণ্ঠস্বরে রাগ বিদ্যমান। এত রেগে আছে কেন? অর্ষার কাছে উত্তর না পেয়ে আরো জোরে চেপে ধরল। অর্ষা ব্যথায় কুঁকড়ে উঠল। ওর মুখ দিয়ে কিঞ্চিত শব্দ হলেও দর্শন পাত্তা না দিয়ে নিজ প্রশ্নে বহাল। অ্যান্সার মি। অর্ষা দ্রুত বলল, প্রিয়ার সাথে কথা বলছিলাম। এত বড় একটা ঘটনা ঘটিয়ে এখানে বসে প্রিয়ার সাথে কথা বলছিলে? মনে ভয় ডর বলে কিছু নেই? বড় ছোট সম্মান বলেও তো কিছু একটা আছে, সেটা জানো না? স্টুপিড। বড়দের গায়ে হাত তোলা মানে কি জানো? বেয়াদপি, অসভ্যতা। অন্তত ভদ্র মানুষ এসব করে না। যাই হোক, আলিশার গায়ে হাত তোলা তোমার উচিত হয়নি। এক্ষুনি আমার সাথে যাবে আর ওকে সরি বলবে। অর্ষার মনে পড়ে গেছে আজকে আলিশাকে ঠাটিয়ে একটা থাপ্পড় মেরেছে। অর্ষা কপাল কুঁচকে ওর দিকে চেয়ে বলল, আমি সরি বলবো? দর্শন কণ্ঠে কাঠিন্য এনে বলল, হ্যাঁ বলবে। পরীক্ষা খারাপ হয়েছে, মন মেজাজ যথেষ্ট খারাপ আছে, তাই প্লিজ সিন ক্রিয়েট না করে ভালো মেয়ের মতো সরি বলবে, কারণ তুমি অন্যায় করেছো। তাহলে আলিশা যা বলেছে তাই সত্যি। দর্শনের পরীক্ষা খারাপ হচ্ছে। আগের গুলোও কি খারাপ হয়েছে? দর্শন কি লুকিয়েছে? এত সব ভাবনা বাদ দিয়ে অর্ষা বলল, আমি কোনো অন্যায় করিনি, তাই সরি বলার প্রশ্নই ওঠে না। ও বারবার যেচে এসে আমাকে খোঁচা দিয়ে কথা বলে, তোমাকে নিয়ে আজে বাজে কথা বলে। আমাকে নিয়ে কেউ কিছু বললে তুমি সহ্য করতে পারলেও আমি পারি না। তাই বলে থাপ্পড় মারবে? হ্যাঁ মেরেছি, বেশ করেছি। আমি মরে গেলেও ওকে সরি বলবো না, শুনেছো? ওর বাবা আসছে, কলেজ থেকে বহিষ্কার করা হবে, বুঝতে পারছো তুমি? করুক, যা খুশি করুক, আই ডোন্ট কেয়ার। আমি সরি বলতে পারবো না ওই জঘন্য মেয়েটাকে। তুমি আমাকে অন্য যা কিছু করতে বলবে আমি করব, বাট এই রিকোয়েস্ট করো না, আমি রাখতে পারবো না। এতে আমার যা খুশি ক্ষতি হওয়ার হোক। দর্শন দীর্ঘশ্বাস ছাড়ল। অর্ষা যে নিজের প্রতি, নিজের ভবিষ্যৎ পড়াশোনার প্রতি কতটা উদাসীন সেটা অজানা নয়। ওর পড়াশোনা বন্ধ হয়ে গেলেও আফসোস করবে না, ওর আরো ভালো হবে। ও বেখিয়ালি মেয়ে, ভবিষ্যৎ নিয়ে বিন্দুমাত্র ভাবনা নেই ওর। তাই ওকে অন্যভাবে সরি বলানোর জন্য রাজি করাতে হবে। যত যাই হোক, অর্ষা একটা অন্যায় করেছে, আর এই অন্যায়ের জন্য আলিশাও অন্যায়ভাবে ওকে শাস্তি দিবে। একটা থাপ্পড় মারার জন্য কেউ কাউকে কলেজ থেকে বহিষ্কার করে না। দর্শন কি করবে বুঝে উঠতে পারছে না। কিছুক্ষণ ভেবে চিন্তে একটা সিদ্ধান্ত নিল। অর্ষাকে রাজি করানোর জন্য মিথ্যা বলতে হবে, রুট ব্যবহার করতে হবে। আমি বহিষ্কার হলে তোমার কিছু যায় আসে না। আমার সামনে এইচএসসি পরীক্ষা, কত বছরের স্বপ্ন, লড়াই, কঠোর পরিশ্রম সব নিমেষেই শেষ হয়ে যাবে। তোমার কিচ্ছু যায় আসে না। অর্ষা অবাক হলো ভীষণ। ও তো ভেবেছিল নিজের বহিষ্কার, কিন্তু দর্শনকে বহিষ্কার করবে কোন ইস্যুতে? দর্শন কি করেছে? অর্ষা উদ্বিগ্ন আর উৎকণ্ঠা নিয়ে বলল, তোমাকে বহিষ্কার করবে? বাট ওয়াই? তোমার জন্য। তোমাদের ঝামেলার ইস্যু অবশ্যই আমি ছিলাম। আলিশা আমার লাইফটা হেল করে প্রতিশোধ নেবে। তুমি জানো তো পড়াশোনাটা আমার কাছে কতটা ইম্পর্ট্যান্ট। আমার লাইফের প্রথম স্বপ্ন কি জানো তো, তাই না? তাহলে জেনে শুনে কেন আমাকে এমন ঝামেলায় ফেলো? তোমার বেয়াদবির জন্য আমি কেন নিরাপরাধ হয়ে বহিষ্কার হব? অ্যান্সার মি। অর্ষা আমতা আমতা করে বলল। আমি তো কিছুই বুঝতে পারছি না। দর্শন কঠিন গলায় বলল, তোমাকে কিছু বুঝতে হবে না। তুমি যাবে আর ওকে সরি বলবে, আমাকে বহিষ্কৃত হতে বাঁচাবে। তুমি অকারণে ভয় পাচ্ছ, এমন কিছু হবে না। তোমার রেজিস্ট্রেশন হয়ে গেছে, টেস্ট পরীক্ষা শেষের দিকে, এখন বহিষ্কার করা সম্ভব না। ভয় দেখাচ্ছে তোমাকে। ওর বাবাকে কল করে কেঁদে কেঁদে কথা বলতে শুনেছি আমি। ওর বাবা আসছে, আর আলিশা চিৎকার করে প্রতিশোধ নেওয়ার কথা আর বহিষ্কারের কথা বলেছে। তুমি ছাড়া পুরো কলেজ শুনেছে ওর চিৎকার। অর্ষা কিছুটা ঘাবড়ে গেলেও নিজ সিদ্ধান্তে অটল। আলিশার সামনে মাথা নত করবে না কিছুতেই। নিজেকে কখনো কারো সামনে ছোট করেনি, নিজের আত্মসম্মান বিসর্জন দেয়নি, আজও দেবে না। কিন্তু দর্শনের কোনো ক্ষতি হতে দেবে না। দর্শন, রিল্যাক্স, আমি ম্যামের সাথে কথা বলে আসছি। আলিশা কিছু করতে পারবে না, তুমি খামোখা চিন্তা করো না। তুমি যেই সব কাহিনী করো তাতে চিন্তা না করে থাকা যায়? মাঝে মধ্যে কি তোমার মাথা স্ক্রুটা ঢিলা হয়ে যায়? অর্ষা মাথা নিচু করে চুপ করে আছে। দর্শন না হয়ে অন্য কোনো কেউ হলে কঠিন গলায় উত্তর দিত। দর্শন উত্তর না পেয়ে বলল, তোমার অনেক আত্মসম্মান বোধ, তা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। বাট তোমার এই আত্মসম্মান বোধের জন্য আমার কোনো ক্ষতি আমি মেনে নেব না। আমার লাইফের ফার্স্ট প্রায়োরিটি ডাক্তার হওয়া, আর সেই পথে এগিয়ে যাওয়া। সে পথে কারোর বাধা আমি মেনে নেব না, এমনকি তোমারও না।
তুমি আলিশার কাছে মাপ চেয়ে সব মিটিয়ে নেবে। শেষের কথাগুলো দর্শন উচ্চস্বরে রাগান্বিত হয়ে বলল। অর্ষা কি করবে বুঝতে পারছে না। আলিশার কাছে কি করে মাপ চাইবে? এর চেয়ে লজ্জার আর কিছু আছে? মরে যেতে ইচ্ছে করছে। দর্শন চেঁচামেচি করে চলে যাচ্ছে। পেছন থেকে শুধু মৃদু স্বরে বলল, যদি আমাকে ভালোবাসো তবে আলিশার কাছে এই মুহূর্তে গিয়ে ক্ষমা চাইবে, আর সেটা ওর বাবা আসার আগে। দর্শন চলে গেল। অর্ষা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, অনেকটা কিং কর্তব্য বিমূঢ় হয়ে। ভীষণ দোটানায় ভুগছে, তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে। ওর কাছে এতটা তুচ্ছ। দর্শনের কাছে ওর আত্মসম্মানের কোনো দাম নেই। নিজের ঠোঁটের করে পৈশাচিক হাসি দিয়ে দলবল নিয়ে দাঁড়িয়ে আছে অর্ষা ওর সামনে। যাকে কিছুক্ষণ আগে উচ্চস্বরে শাসিয়ে গেল, এখন তার সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে অপরাধীর ন্যায়। আশেপাশে অনেক মানুষ মজা দেখার জন্য দাঁড়িয়ে আছে। তাদেরকে নিশ্চয়ই আলিশা জোগাড় করে এনেছে অর্ষার অপমান দেখে মজা পাওয়ার জন্য। সবাই উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে। আলিশা ফিসফিস করে বলল, বলেছিলাম না তোর 12টা বাজাবো। এখন সবার সামনে আমার কাছে মাপ চা। যার জন্য আমার সাথে অকথ্য ভাষায় কথা বলে গেলি, সে এখন তোকে সরি বলাচ্ছে, তাও আমাকে। এখন বুঝে নে কে ওর কাছে বেশি ইম্পর্টেন্ট। তোর জন্য কষ্ট হচ্ছে। যার প্রেমে মাতোয়ারা হয়ে আমার সাথে দুর্ব্যবহার করলি, সেই এখন মজা দেখার জন্য দূরে দাঁড়িয়ে আছে। আলিশা আঙুল দিয়ে বাম পাশে দেখালো। অর্ষা আলিশার আঙ্গুলের দিকে তাকালো। দর্শন আর রোশান ওখানে দাঁড়িয়ে আছে। ওকে বিচলিত লাগছে। দর্শন মাত্রই এসেছে, এখানে এত ভিড় দেখে হতবাক। নিশ্চয়ই আলিশার কাজ। অর্ষার দিকে তাকালো, ওকে ভীষণ অসহায় আর ভঙ্গুর লাগছে। দর্শন ওর দিকে এগিয়ে গেল। আলিশা পাবলিক প্লেসে ওকে হেনস্থা করলো। আলিশা একটা প্ল্যান করেছে যেটা ওর জানা ছিল না। ভেবেছিল অর্ষা আসবে, ওকে সরি বলবে, ব্যাস। অর্ষা জল ভর্তি লাল চোখে দর্শনের দিকে তাকালো, তারপর আলিশার দিকে ঘুরলো। আজ অপমানিত হবে ভীষণভাবে, ভীষণ অপমানিত হবে, যাতে কখনো মাথা উঁচু করে কারো দিকে তাকাতে না হয় ইচ্ছে করে। গলা ধরে আসছে, কান্না মিশ্রিত ভারী কণ্ঠে বলল, আলিশা, আলিশা, আই এম সরি। তোমার গায়ে হাত তোলা আমার উচিত হয়নি। সরি এগেইন। দর্শন ওর কাছে আসার আগে কথাগুলো বলে শ্বাস নিল। এখনো নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, গলা আটকে আছে। ছোট করে ঢোক গিলল। দর্শন ওর পাশে এসে দাঁড়ালে ওকে বাধা দেওয়ার জন্য এসেছিল, কিন্তু পারল না। অর্ষা দর্শনের দিকে তাকালো। লাল চোখজোড়া হতে দুফোঁটা পানি গাল বেয়ে পড়ল। অর্ষার চোখের দিকে চেয়ে নীরবে কিছু ভাঙার শব্দ পেল। দর্শন হাত বাড়িয়ে ওকে ছুতে গিয়ে ব্যর্থ হলো। অর্ষা ওর ধরা ছোঁয়ার বাইরে চলে গেল। একটা বিষণ্ণ বিকেল আর একটা ছবির প্রেম অর্ষার মন খারাপের সঙ্গী। কলেজ থেকে ফিরে চেঞ্জ করেনি এখনো। আধ ভেজা চুলগুলো লেপ্টে আছে, কোলের উপরে ফ্রেমটা রেখে নিথর হয়ে ফ্লোরে বসে আছে। হঠাৎ কলিং বেল বাজলো। কলিং বেলের বিদঘুটের শব্দটা কান ও মস্তিষ্কে প্রবেশ করতেই বিরক্তিতে ভ্রু কুঁচকে গেল অর্ষার। কোলের উপরে ছবির ফ্রেম রেখেই চিৎকার করে বলল, খালা, বাবা ছাড়া অন্য কেউ আসলে দরজা খুলবে না। দিস ইজ মাই অর্ডার। কয়েক সেকেন্ড পরে খালা দৌড়ে এলো অর্ষার রুমে। অর্ষা নিষ্পলক চোখে ফ্রেমের দিকে চেয়ে আছে। খালা ওকে কিছু বলতেই ইতস্তত বোধ করছে। আঙ্গুলে আঙ্গুল ঘষে ভয়ে ভয়ে বলল, মামুনি, তোমার সেই পোলা বন্ধু আইছে, দরজা খুলুম। অর্ষা বুঝতে পারছে পোলা বন্ধুটা দর্শন। সমস্ত রাগ খালার উপর ঝেড়ে বলল, তোমার কানে কি সমস্যা? কি বলছি শোনুনি? বাবা ছাড়া কাউকে ঢুকতে দিবা না। খালা মাথা চুলকে বলল, কিন্তু বেল বাজাইতেছে যে। কানে তুলা দাও আর আমার সামনে থেকে দূর হও। অর্ষা দাঁত খিচিয়ে বলল। খালা ওর কথা শুনে বুঝতে পারল ও প্রচণ্ড ক্ষেপেছে, তাই ওর সামনে দাঁড়িয়ে না থাকাই শ্রেয়। খালা দরজার দিকে একবার চেয়ে রান্নাঘরে চলে গেল। দর্শন কখন থেকে দরজার সামনে দাঁড়িয়ে আছে। এতবার বেল বাজানোর পরেও দরজা খুলছে না। অর্ষার নাম্বার অফ। অর্ষা ওর সাথে কথা তো দূর, ওর মুখও দেখতে চায় না। কেনই বা দেখবে? আজ ওর জন্য চরম অপমানিত হতে হয়েছে। ভালোবাসার প্রমাণ দিয়ে অর্ষা জিতে গিয়ে ওকে হারিয়ে দিয়েছে। ওর মাথা ঝিমঝিম করছে, ভালো লাগছে না কিছুই। দাঁড়িয়ে থাকতে পারছে না। পুরো দিনটাই খারাপ গেল ওর।
দর্শন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিরুপায় হয়ে বাসায় চলে গেল। আজ অর্ষা দরজা খুলবে না, আর কথাও বলবে না। তাছাড়া আগামীকাল পরীক্ষা আছে, রাতে একবার কল করে কথা বলবে, অথবা আগামীকাল কলেজে আসলে কথা বলে নিবে। অর্ষা ওর মায়ের ছবির ফ্রেমটা জড়িয়ে ধরে কাঁদছে। আম্মু, আজ আমাকে একটা মানুষ ভীষণ কষ্ট দিয়েছে। ওই মানুষটাকে আমি সব সময় নিঃস্বার্থভাবে ভালোবেসেছি, কিন্তু তার বিনিময়ে কি পেয়েছি জানো? ভরা মজলিসে অসম্মান, অপমান। এত অপমানে মরে যেতে ইচ্ছে করছে আম্মু। যেদিন আমি বুঝতে পেরেছি পৃথিবীর সবচেয়ে মূল্যবান আশ্রয়, স্নেহ, ভালোবাসার অফুরন্ত ভাণ্ডার মমতাময়ী মা আমার নেই, সেদিনও এত কষ্ট পাইনি। যে জিনিস আমার কখনো ছিল না, সে জিনিস নিয়ে আমি কেন কষ্ট পাবো? নিজেকে বুঝিয়ে এসছি, কিন্তু যে মানুষটা আমার ছিল, যাকে আমি এত ভালোবেসেছি, সে আজ আমাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তার জীবনে আমার অবস্থান আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, অথচ এতদিন আমি তাকে নিয়ে মিথ্যে গর্ব করে এসেছি। সে যাই করুক, আমাকে কখনো নিচু করবে না, আমাকে কখনো অবহেলা করবে না, কিন্তু করেছে। আমাকে ওর লাইফে একটা অপশনের মতো রেখেছে। আমি কি করে কলেজে মুখ দেখাবো? কি করে মানুষের সামনে যাব? এত অপমান যে আমি সহ্য করতে পারছি না। অর্ষার কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে যাচ্ছে, দুই হাতে মুখ চেপে ধরেছে, নিচের গাল খামছে, রক্ত বের করে ফেলেছে। অর্ষা মুখে মাস্ক পরে কলেজে এসেছে আজ। 3 দিন পরে আজ কলেজে এসেছে বাবার জোড়াজুড়িতে। গালের অনেক জায়গায় কেটে গেছে, ক্ষত মুখ দেখলে অনেকে অনেক প্রশ্ন করতে পারে, তাই মাস্ক পরে এসেছে। বারবার নাক টেনে বোঝানোর চেষ্টা করছে যে ওর ঠান্ডা লেগেছে। এই 3 দিন দর্শন অনেক চেষ্টা করেছে ওর সাথে যোগাযোগ করার, কিন্তু সম্ভব হয়নি। অনুতাপের তপ্ত আগুন দগ্ধ হচ্ছে নিত্যদিন। এই অনুতপ্তের দগদগে ঘা তখনই শোকাবে যখন অর্ষা ওকে মন থেকে মাফ করবে। অর্ষাকে দেখার জন্য চোখ দুটো বেশ তৃষ্ণার্ত হয়ে আছে, চাতক পাখির মতো এদিক সেদিক করছে। পরীক্ষা শেষে যখন জানতে পারলো অর্ষা কলেজে এসেছে, তখন পুরো কলেজ অর্ষাকে তণ্ড তণ্ড করে খুঁজেছে, এমনকি লেডিস ওয়াশরুমেও, কিন্তু কোথাও অর্ষার হদিশ মেলেনি। যে নিজেকে নিচু থেকে লুকিয়ে রাখে তাকে কি করে খুঁজে পাওয়া যায়? ওকে না পেয়ে দর্শন ডিপ্রেশনে ভুগছে, নিজের প্রতি প্রচুর রাগ হচ্ছে। অর্ষা কি ওকে কখনো মাফ করবে? কি করবে কিছুই বুঝতে পারছে না। পরের দিন দর্শন পেছন থেকে অর্ষাকে দেখে কালো মেঘের ভেলায় এক টুকরো ভাসমান আলো দেখতে পেল। সমস্ত আশা আকাঙ্ক্ষা হঠাৎ করে জাগরিত হলো। দৌড়ে ওর সামনে গেল, কিছু বলতে গিয়েও থমকে গেল। অর্ষা ওকে দেখে ইগনোর করে চলে যাচ্ছে। ভেতরে ঝড় বয়ে যাচ্ছে, সেই ঝড় এখন ওর হাঁটার মধ্যে বিদ্যমান। দর্শন অনুনয় করতে করতে ওর পেছনে পেছনে গেল। অর্ষা, দাঁড়াচ্ছ না কেন? আমার কাজ আছে, তার চেয়ে বড় কথা আমি তোমার সাথে কথা বলতে ইচ্ছুক না। সো প্লিজ পেছনে পেছনে স্যাসরার মতো আসবা না। ছ্যাঁচড়া বলাই দর্শন কিছু মনে করেনি, কারণ ও জানে অর্ষা রেগে আছে। আর ছ্যাঁচড়া কেন, এর চেয়ে বড় কিছু বলাও এখন অর্ষার জন্য জায়েজ। তোমার যা খুশি বলো, যত রাগ আছে সব ঝাড়ো, শুধু আমার সাথে একটু কথা বলো। আমি যা করেছি তার জন্য অনুতাপের আগুনে পুরো ছাই হয়ে যাচ্ছে, একটু দয়া করো। অর্ষা দাঁড়িয়ে গেল, তারপর তাচ্ছিল্য করে বলল, দয়া? সে তো তুমি করবে, আর সেটা আমাকে। আমি তোমাকে দয়া করার কে? আমি সাধারণ একজন মানুষ, তোমার মতো অসাধারণ নই। দর্শন ওর মুখের দিকে চেয়ে বিরক্ত হলো। মাস্ক পরে মুখ ঢেকে রেখেছে, একটু দেখতেও পারছে না। দর্শন এক টানে ওর মাস্ক খুলে ফেলে আটকে ওঠে। মুখ থেকে পারমিশন ছাড়া মাস্ক খোলাই অর্ষা রেগে আগুন। দর্শন ওর মুখের দিকে চেয়ে আছে, গালে আঁচড়ের দাগ, সেখানে ক্ষতের সৃষ্টি হয়েছে, লাল রক্ত জমাট বেঁধে আছে। দর্শন ওর গালে হাত ছোঁয়াতেই অর্ষা ওর হাত ছিটিয়ে সরিয়ে দিয়ে বলল, হাউ ডিয়ার ইউ টু টাচ মি? কাউকে ছুতে হলে পারমিশন নিতে হয়, আমি তোমার পার্সোনাল প্রপার্টি নই। দর্শন হাতটা মুঠো করে নিল অপমানে আর লজ্জায়, থমথমে মুখে ওর দিকে চেয়ে বলল, এমন কেন করছো? অর্ষা কিঞ্চিত দূরত্বে গিয়ে বলল, আমার ফেস, আমি যা খুশি করব, আমার লাইফে ইন্টারফেয়ার করবে না প্লিজ। সে সম্পর্ক আর আমাদের নেই। দর্শন অবাক হয়ে প্রশ্ন করল। নেই? অর্ষা তাচ্ছিল্য হাসল, তারপর বলল, আদৌ আছে কি? সেদিন যা করেছো তারপরেও সবটা ঠিক আছে?
আমি তোমার লাইফের কোথাও কি আছি? মনে হয়তো না আছি। যদি থাকতাম সুদূর ভবিষ্যতে একদিন তোমার ক্যারিয়ারের জন্য আমাকে ছুঁড়ে ফেলে দেবে। কারণ তোমার কাছে ভালোবাসা ও মানুষের চেয়ে তোমার পড়াশোনা আর ক্যারিয়ারের মোস্ট ইম্পর্ট্যান্ট। এর জন্য সব জায়েজ তোমার কাছে। একদিন বলেছিলাম সব সহ্য করতে পারি, কিন্তু অবহেলা নয়। একা থাকবো, কিন্তু কারোর লাইফে অবহেলার পাত্র হয়ে থাকবো না। অর্ষা, এটা ভুল। আমি বুঝতে পারিনি এত কিছু হয়ে যাবে। আমি সত্যি বুঝতে পারিনি। তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। দর্শন অর্ষার দুই বাহুতে হাত রেখে বলল। অর্ষা ওকে আবারও ঝাড়া মেরে সরিয়ে বলল, ডোন্ট ডেয়ার টু টাচ মি। একদম দূরে। তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়। দর্শন ওর কথা শুনে স্তব্ধ হয়ে রইল। অর্ষা ছলো ছলো চোখে মোলায়েম কণ্ঠে বলল, তোমাকে পুরো পৃথিবী দিয়েছিলাম, তার বিনিময়ে কি দিয়েছো? একাংশও দাওনি। অথচ দেখো আমি কত বোকা, সবটা দিয়ে বসে আছি। দর্শন অপরাধীর ন্যায় ওর দিকে চেয়ে আছে। ওর দৃষ্টি শান্ত, স্থির আর অনুতপ্ত। ভেতরটা তুমড়ে মুচড়ে যাচ্ছে। অর্ষাকে কতটা ক্ষতবিক্ষত করেছে সেটা অনুভব করতে খুব একটা অসুবিধে হচ্ছে না। আমি স্বীকার করছি, আমার পৃথিবীর একাংশ আমার স্বপ্ন, কিন্তু এর মানেই না যে তোমাকে সেই পৃথিবীর কোনো জায়গা দিইনি। তুমি আমাকে পুরো পৃথিবী দিয়েছ বটে, কিন্তু আমি একাংশ দিইনি। এটা সত্যি নয়, একদম সত্যি নয়। অর্ষা আলতো হাসল, যে হাসিতে তাচ্ছিল্য, অবিশ্বাস, ব্যথা আর অভিমান। তাই যদি তাই হতো তাহলে এমনটা তুমি কখনোই করতে না। আমি তোমার জন্য কি না করেছি, তুমি আমার জন্য কি করেছো? দেখো, আমি বুঝতে পারিনি যে আলিশা তোমাকে এইভাবে হেনস্থা করবে। আমি বুঝতে পারিনি যে আমি ওর পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছি। আমি বলেছিলাম, বলিনি তোমাকে, কিন্তু তুমি আমার কথার কোনো দাম দাওনি। কুকুর বেড়ালকে মানুষ যেভাবে তাচ্ছিল্য করে ঠিক তেমন ভাবেই করেছো। আমার সাথে যা নয় তাই ব্যবহার করেছো, করনি? অর্ষার আগে ফেটে যাচ্ছে, কথা বলতে পারছে না আর। হ্যাঁ করেছি, কিন্তু আমি সত্যিই বুঝতে পারিনি আলিশা। দর্শনের কথা শেষ না হতেই অর্ষা আবারও হাসল। এই হাসির মানে দর্শন বুঝতে পারল না। অর্ষা এভাবে কেন হাসল? অর্ষার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। দর্শনের দৃষ্টি দেখে অর্ষা প্রশ্ন করল, কেন হাসছি? হাসছি তোমার কথা শুনে। ট্রাস্ট মি, হাসি পাচ্ছে। তুমি এখনো বুঝতেই পারোনি আমার দগ্ধতার কারণ কি, তোমার ভুল কি? কন্টিনিউয়াসলি আলিশাকে দোষ দিয়ে যাচ্ছ, নিজের দোষটা দেখছো না। অপমান তো এই প্রথম হয়নি, এর আগে অনেকবার তোমার জন্য অপমানিত হয়েছি। তুমি নিজেও আমাকে অনেকবার অপমান করেছো, করনি? সব হজম করে নিয়েছি, কিছুই মনে করিনি, মুহূর্তেই ভুলে গেছি। বাট লাস্ট টাইম যা করেছো আই ক্যান্ট ফরগেট। আমি অসভ্য হতে পারি, আমার ম্যানার নেই, কিন্তু আত্মসম্মান আছে, আর সেটাও লাস্ট টাইম তোমার জন্য বিসর্জন দিয়েছি। আর তুমি সেখানেও শুধুমাত্র নিজের কথাই ভেবেছো, নিজের পড়াশুনো, নিজের ক্যারিয়ার। এর বাইরে তোমার চোখে কিছুই পড়ে না, কখনো পড়বে না, সেটাও বুঝতে পেরেছি। আমার জন্য তোমার পড়াশোনায় ক্ষতি হচ্ছে, আমার জন্য তোমার পরীক্ষা খারাপ হচ্ছে। আমি তোমার লাইফে আসার পর থেকে তোমার লাইফ ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। আমাকে আর চাও না, সেটা মুখে বলে দিলেই তো পারো। এত নাটকের কি দরকার? আমি হব না আর তোমার পথের বাধা। দর্শন অর্ষার হাত ধরে অর্ষা ছটফট করলে দর্শন আরো শক্ত করে ধরল ওর হাত। আমি কখনো তোমাকে কোনো কিছুর জন্য দায়ী করেছি বলো? তবে কেন মন গড়া কথা বলছো? হ্যাঁ, আমার পরীক্ষা খারাপ হচ্ছে, আমি আগের মতো মনোযোগী নই। এটা আমার দোষ, আমার অবহেলার পরিণতি। এর জন্য কেউ দায়ী না, একমাত্র আমি ছাড়া। হ্যাঁ, তারপরেও আলিশার ফাঁদে পা দিয়ে দিলে। তারপরেও মনে হলো আমার জন্য তোমার ক্ষতি হবে, আমার জন্য তুমি বহিষ্কার হবে। দর্শন আর সত্যতা চেপে রাখতে পারছে না, ওর হাত ছেড়ে ঘুরে দাঁড়ালো। হাতের মুঠোয় সামনে টিকের চুলগুলো পুড়ে নিজেকে শান্ত করলো। তারপর অর্ষার দিকে ঘুরলো, ঘুরে ডান হাতে ডান ভ্রু চুলকে নিজেকে ধাতস্থ করে বলল, আমি আমার জন্য কিছু করিনি। আমি যা করেছি সব তোমার জন্য করেছি। আমাকে কলেজ থেকে বহিষ্কার করা হবে এটা মিথ্যে ছিল। আমি জাস্ট তোমাকে রাজি করানোর জন্য মিথ্যা বলেছি। আলিশা তো তুমি আমাকে মিথ্যে বলেছো, তুমি আমাকে মিথ্যে বলেছো। প্রথমবার আস্তে বললেও পরে চিৎকার করে বলল। দর্শন মাথা নুইয়ে ধীর স্থির গলায় বলল, হ্যাঁ।
অর্ষা রাগে ফেটে যাচ্ছে। রাগ শুধু দর্শনের প্রতি না, নিজের প্রতিও হচ্ছে। প্রচন্ড রাগ হচ্ছে। দুহাতে নিজের চুল নিজেই খামচে ধরে চিৎকার করলো। তুমি আমাকে মিথ্যে বলে এসব করতে বাধ্য করেছো। অনেক কনফিডেন্স ছিল তোমার, হ্যাঁ? তুমি জানতে অর্ষা একদম নাদান একটা মেয়ে, যা বলবে তাই করবে। বোকা কি না, তার ওপর এত ইমোশনাল, সহজেই ওকে দিয়ে যে কোনো কাজ করানো যাবে। এরই ফায়দা তুলেছো, রাইট? অফকোর্স। কি বোকা আমি! সবটা দিয়ে পাগলের মতো ভালোবাসলে তাকে সত্যিকার অর্থে পাগল ভাবা হয়, আর পাগল দিয়ে তো সব করানো যায়, তাই না? দর্শন ওকে শান্ত করার চেষ্টা করছে। অর্ষা, তুমি আমাকে আবারও ভুল ভাবছো। তুমি যেমন ভাবছো তেমন নয়। আই রিয়েলি লাভ ইউ অ্যান্ড রেসপেক্ট ইউ। রেসপেক্ট, লাভ, এগুলো তোমার মুখে মানায় না। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা নেই, যেখানে ভরসা নেই সেখানে রেসপেক্ট নেই। ইউ আর এ লয়ার। আই হেট ইউ দর্শন। ইউ ব্রক মি টু পিচ। ইউ উইল নেভার কাম বিফোর মি, প্লিজ। অর্ষার চোখ বেয়ে উষ্ণ জলের ফোঁটা পড়ছে। মুখ চেপে ধরে কান্না থামানোর চেষ্টা করছে। দর্শন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, অনুভূতিগুলো শূন্যে ভাসমান। অর্ষার নিজেকে পাগল মনে হচ্ছে। ও এলোমেলো ভাবে হাঁটছে। কি চেয়েছিল এই রিলেশন থেকে? লোয়েল থাকা, একে অপরকে বিশ্বাস করা, ভরসা করা, কখনো না ঠকানো, মনের যত্ন করা, আর পাগলের মতো ভালোবাসা, যে ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে। কিন্তু এই ভালোবাসা ওকে শুধু নিচু করেছে, অপমানিত করেছে। ভালোবাসার মানুষ সব সময় ওকে ছোট করেছে, তুচ্ছ করেছে। এমনটা তো চাইনি, তবে কেন এমন হলো? আর পারছে না, দম বন্ধ হয়ে আসছে, অস্থির লাগছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বুকের ভিতরটা কেমন করছে, অসহ্য যন্ত্রণা। রাত 12টা। এই গভীর রাতে প্রেমিক প্রেমিকা প্রেম বার্তায় মেতে থাকে, বাড়তে থাকে অনুভূতির ছড়াছড়ি। দর্শন বইয়ের উপর মাথা রেখে শুয়ে আছে। বইয়ের পাতা ওর চোখের পানিতে ভিজে একাকার। এক পাতা আর এক পাতার সাথে লেপ্টে আছে। দর্শন সেদিকে নির্বিকার। কিছুক্ষণ আগে ওর মা এসে মাথায় হাত বুলিয়ে বলে গেছে, ভালো রেজাল্ট করা চাই, সামনে তোমার জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমাদের এতদিনের পরিশ্রম, তোমার প্রতি ভরসা, সবটার মান রাখবে আশা করি। সামনে সুন্দর একটা দিন তোমার জন্য অপেক্ষা করছে, আর সেই দিনের জন্য তোমাকে পরিশ্রম করতে হবে আরো এবং আরো। মন দিয়ে পড়ো। কোনো সমস্যা হলে নির্বিঘ্নে জানাবে, আমরা সর্বত্র দিয়ে সমাধান করার চেষ্টা করব। তোমার বাবা মা দুজনেই ডক্টর, না? বাবা মায়ের এত এক্সপেকটেশন আর নিজের পার্সোনাল লাইফের এত প্রবলেম, সব মিলিয়ে হতাশায় নিমজ্জিত দর্শন। না পড়াশোনার অবস্থা ভালো, আর না ওর লাভ কন্ডিশন ভালো। অর্ষা ওকে ভুল বুঝে আছে। যতদিন পর্যন্ত না ওকে মাফ করবে ততদিন ওর শান্তি নেই। পড়াশোনার অবস্থাও শোচনীয়। কিভাবে কোনটা শুরু করবে বুঝতে পারছে না। সন্ধ্যা থেকে জাস্ট বই খুলে বসে নিজের হতাশাগ্রস্ত জীবনের হিসাব নিকাশ করেছে। পড়া হয়নি কিছু, হবেই বা কি করে? এত কিছু জমে গেছে যে কোনটা রেখে কোনটা সলভ করবে বুঝতে পারছে না। মাথা কামড়াচ্ছে, মনে হচ্ছে মাথার ভেতর অনেকগুলো পোকা জড়ো হয়ে কুটকুট করে কামড়ে মাথাটা খেয়ে ফেলছে। ভীষণ যন্ত্রণা হচ্ছে। বারবার কল করছে অর্ষাকে, কিন্তু নাম্বার বন্ধ আসছে। ফেসবুক হোয়াটসঅ্যাপ কোথাও নেই। যদি একটু কথা বলতে পারতো, যদি বলতে পারতো নিজের শোচনীয় অবস্থার কথা, একটু যদি শেয়ার করতে পারতো, তবে মনটা শান্ত হতো। জানুয়ারি মাস এলোমেলো ভাবে কেটে গেছে অনেকগুলো দিন। যতই মাসটা বহমান ততই শীতের প্রকোপ বাড়তে লাগলো। কুয়াশায় আচ্ছন্ন থাকে পুরো শহর। মাঝে মধ্যে রোদের উকিঝুঁকি। ভোরবেলা দর্শন বারান্দায় এসে দাঁড়ায়, গায়ে পাতলা টি শার্ট। শীতের প্রকোপ যেন ওর গায়ে লাগছেই না। লোকজন রাস্তায় জড়ো হয়ে হাঁটছে। শিক্ষার্থী আর অফিসগামী মানুষের আনাগোনা ছাড়া আর মানুষ দেখা যাচ্ছে না। আকাশ থেকে টিপ টিপ করে বৃষ্টির ন্যায় পানি পড়ছে।
দর্শনের খুব ইচ্ছে অর্ষার সাথে এমন একটা সকালে কাঁপতে কাঁপতে কোনো এক টং দোকানে গিয়ে চা খাবে আর গল্প করবে। চোখের সামনে ভেসে উঠছে সেই দৃশ্য। জানুয়ারির 19 তারিখে অর্ষার জন্মদিন। সেদিন একটা সারপ্রাইজ রাখবে অর্ষার জন্য। সমস্ত মান অভিমান গ্লানি মিটিয়ে নিবে সেদিন। তারপর আবারও একসাথে পথ চলা, সুখ দুঃখে একে অপরের সাথে ছায়া হয়ে থাকবে। অর্ষাকে আর কখনো কষ্ট দেবে না, চোখের তারায় রাখবে ওকে। এসব ভাবতেই দর্শনের মুখে হাসি ফুটল। পরক্ষণেই বুক ভারী হয়ে গেল। হঠাৎ করেই অন্তরাত্মা কেঁপে উঠল। আজ টেস্ট পরীক্ষার রেজাল্ট দিবে। কি হবে জানা নেই, তবে রেজাল্ট খুব একটা ভালো হবে না। রেজাল্ট খুব একটা ভালো হবে না সে কথা জানা আছে। বাবা রেজাল্ট দেখে হয়তো খুব বকবে, মা সামলে নিবে। আবারও ঘুরে দাঁড়াবে দর্শন। পুরো দমে পড়াশোনা করবে, সারা দিন পড়বে, দিন রাত এক করে নিজের বুকের ভেতর লালিত স্বপ্নটাকে সত্যি করবে। চমকে দিবে সবাইকে। কলেজে এসেছে আজ সবাই। দীর্ঘদিন পর বন্ধুদের সাথে দেখা। দীর্ঘদিন বলতে 1 সপ্তাহ। টেস্ট পরীক্ষার পর সবাই পড়াশোনা নিয়ে এত ব্যস্ত যে কোথাও মিট করার সময় পায়নি। আজ রেজাল্টের উছিলায় দেখা হবে সবার। অর্ষার সাথেও দেখা হবে। 2 দিন আগে ওর বাসায় গিয়েছিল, কিন্তু অর্ষা দেখা দেয়নি। দরজায় খোলেনি কেউ। কিন্তু কলেজে গিয়ে দর্শন হতাশ। অর্ষা নাকি লাস্ট 2 দিন ধরে কলেজে আসছে না। কেন আসছে না জানা নেই। দ্বিতীয়বার হতাশায় নিমজ্জিত হলো যখন নিজের রেজাল্ট জানতে পারলো। রেজাল্ট খারাপ হবে, কিন্তু এত খারাপ হবে সেটা কল্পনার বাইরে। স্যার, ম্যাম, বন্ধু বান্ধব সবাই ওর রেজাল্ট দেখে হতবাক। 5 সাবজেক্টে 50-এর ঘরে মার্ক পেয়েছে, বাকিগুলোতে 70-80-90-এর ঘরে। স্যার ওকে ডেকে জানতে চাইল, কিন্তু দর্শন কোনো উত্তর দিতে পারেনি। তারা ওর এইচএসএসসি রেজাল্ট নিয়ে বেশ সন্দিহান। যাকে নিয়ে এত আশা ভরসা ছিল সে তীরে এসে তরি ডুবিয়ে সমস্ত আশা ভঙ্গ করে দিল। দর্শন মাথা নিচু করে বসে আছে, নিজেই বেশ বিস্মিত ও অখুশি। সেখানে বাবা মা বন্ধু বান্ধবকে দোষ দিয়ে কি হবে? তামিম তো রেজাল্ট দেখে বলেই ফেলল,